হ্যাঁ, এখানে আর এখানে ধরো আর, যাই হোক তার দেখতে ভালো লাগবে যোগটা, হাত ফাঁকা না রাখাই ভালো। তাহলে প্রশ্নটা যে হচ্ছে, প্রশ্নটা বুঝছেন তো? প্রশ্নটা হচ্ছে কার্বক্সিলিক মূলকের মধ্যে সিড ও মূলক আছে, কার্বনিল মূলক আছে। এই কার্বনিল মূলক থাকা সত্ত্বেও অ্যালডিহাইড বা কিটনের মতো কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন? মানে কেন্দ্রকে আকর্ষণ করে একজন যুক্ত হবে এরকম বিক্রিয়া জৈব অ্যাসিড দিবে না কেন? তো সেই ধারাবাহিকতা আমরা বলছিলাম যে হচ্ছে যে জৈব অ্যাসিডের রেজোন্যান্স স্ট্রাকচার নিম্নরূপ। রেজোন্যান্স স্ট্রাকচার লেখার পর আমরা লিখতে পারেন যে এখানে কি হয়েছে, যেখানে কার্বনের সিও মূলকের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে অক্সিজেন বন্ধন জোড় ইলেকট্রনটা নিজের দিকে কী করবে? টেনে নিবে। তাহলে অক্সিজেন যদি বন্ধন জোড় ইলেকট্রন টেনে নেয় তাহলে অক্সিজেন নেগেটিভ হবে, কার্বনটা কী হবে? পজিটিভ হবে। যদি এরকম অবস্থায় থাকতো তাহলে কিন্তু নিউক্লিয়াস মানে কেন্দ্র আকর্ষী কোনো একটা বিকারক কিন্তু যুক্ত হতে পারতো, কারণ এটা কেন্দ্রটা পজিটিভ, মানে এটা হচ্ছে কার্বনটা পজিটিভ, মানে কোনো একটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে এরকম কোনো একটা নিউক্লিওফাইল এসে এখানে যুক্ত হতে পারতো, তাই না? কিন্তু এখন দেখেন কার্বনের পজিটিভ হওয়ার কারণে কার্বন তার পজিটিভ চার্জটা পূরণ করবার জন্য পার্শ্ববর্তী অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে আকর্ষণ করছে। তো অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে যখন আকর্ষণ করে তখন বন্ধন জোড় ইলেকট্রন কার্বনের দিকে চলে আসে, ফলে কার্বনটা চার্জ নিরপেক্ষ হয়ে যায়, নিরপেক্ষ হয়। কার্বন যেহেতু চার্জ নিরপেক্ষ হয় সেহেতু হচ্ছে নিউক্লিয় আকর্ষী বিকারক অর্থাৎ নিউক্লিওফিলিক কোনো উপাদান এখানে যুক্ত হতে পারে না। আর অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে এরকমটা হওয়ার সুযোগ নাই, কোনো রেজোন্যান্স হয় না। চাইলে আমরা সেই অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রেও দেখাতে পারি যে এটা হচ্ছে কিটোন গ্রুপের যৌগ। এখানে যদি কার্বনটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন টেনে নেয়, এখানেও একইভাবে টেনে নিয়েছে, এ হবে আংশিক নেগেটিভ, এ হবে আংশিক কি পজিটিভ, কোনোভাবে চার্জ প্রশমিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি অ্যালডিহাইড গ্রুপের যৌগ হয় তাহলে আর এরকম হয় অক্সিজেন হাইড্রোজেন, তো এই ইলেকট্রন টেনে নিচ্ছে, এ হচ্ছে আংশিক নেগেটিভ, এ হচ্ছে আংশিক কি পজিটিভ। এখানে রেজোন্যান্স স্ট্রাকচার হবে না, ফলে হচ্ছে কি মানে কোনোভাবেই কেন্দ্রাকর্ষী বিকারক যুক্ত হবে না, এরকমটা হতে পারে না। এরা পজিটিভ চার্জ থাকবে কার্বনটা সবসময়ের জন্য, আর এ কারণে হচ্ছে কেন্দ্রাকর্ষী কোনো বিকারক কিন্তু কার্বনের সাথে কি হবে? যুক্ত হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কেন্দ্রাকর্ষী বিকারক এই কার্বনের সাথে কি হবে? যুক্ত হবে। আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা আছে বাবা? তো এই হচ্ছে বিষয়। 2 মার্কসের কোশ্চিন এগুলো সুন্দর করে পড়তে হবে ভালো করে, কারণ আমাদের মোটামুটি সৃজনশীলে যে কোশ্চিন আসবে সেগুলো অনেকটা আলোচনা হয়ে গেছে। এখন আর কিন্তু সৃজনশীলে 4 মার্কসে আসবে এরকম কোশ্চিনের সংখ্যা খুবই কম আছে। এরপরে কখন নাম্বার কোশ্চিনই বেশি আছে। আমরা এই সপ্তাহ 3 দিন যদি ক্লাস নিতে পারতাম ঠিক মতো, তাহলে আমি মনে করি শেষ করে দিতে পারতাম, কিন্তু আসলে দুর্ভাগ্য। তারপর আমি রেকর্ড রাখতেছি, শেষ মুহূর্তে হয়তো অনেকে আসতে পারবে না বা আসবে না, যতটুকুই পাক এটুকু পারে যেন তার সই সালামতের চেষ্টা করতে পারে। হ্যাঁ, আচ্ছা ফাইন। এখন প্রশ্ন লেখেন হচ্ছে ফর্মিক অ্যাসিডিটি, লেখেন জৈব অ্যাসিড একটি অ্যাসিড ব্যাখ্যা করো। জৈব অ্যাসিড অম্লধর্মী কেন ব্যাখ্যা করো? অ্যাসিড লিখলে কেমন হয়, তাই না? জৈব অ্যাসিড অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। 2 মার্কসের কোশ্চেন। এই অ্যাটেন্ডেন্স বাদ পড়েছে কারো? সবাই দিচ্ছেন না? তাও মেলাগুলো আসছেন না, 48, খারাপ না। জৈব অ্যাসিড একটি হচ্ছে জৈব অ্যাসিড অম্লধর্মী কেন, এরকম প্রশ্ন ব্যাখ্যা করো। 2 মার্কসের কোশ্চেন। জৈব অ্যাসিডের যে কোনোটা দিতে পারে, এর ব্যাখ্যা আমাদের হয়ে গেছে। দেখেন এই যে ব্যাখ্যা আপনার কাছে আছে, খালি হিন্স দিবেন, বুঝছেন? অর্গানিক কেমিস্ট্রি একদম সোজা। এই যে এরকম করলেন, এরকম পারবেন তো? এখন অক্সিজেনের যে ঘাটতি হলো, অক্সিজেন কি করবে? কান্না করবে। কি করবে? অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য অক্সিজেন কি করবে আবার বলেন? এই যে ভেঙে দেবে। হ্যাঁ, বুঝলেন নাই? অক্সিজেন আর ভেঙে দেবে। কি ভেঙে দেবে? এই যে এর মধ্যে বন্ধন যে ইলেকট্রনটা অক্সিজেন নিচের দিকে টেনে নিবে। এরপরে আরেকটা চেয়ার আপনি দেখাবেন ও পাশে, যদি ওই পাশে না আটে নিচের দিকে লিখবেন। এর পাশে চেয়ারা কি হবে? আর কার্বন এখানে অক্সিজেন মাইনাস, ডাবল বন্ড অক্সিজেন কি হবে আবার মাইনাস, আর হাইড্রোজেনটা প্রোটন আকারে চলে যাবে। অক্সিজেন একটা হচ্ছে জৈব অ্যাসিড একটা অ্যানায়ন হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আর লিখছি আমি, তাহলে আমরা জৈব অ্যাসিড একটা অ্যাসিড, কারণ কি এখান থেকে H+ নাই, H+টা কি হয়েছে? ত্যাগ হয়েছে। তাহলে যারা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাদেরকে আপনি কি বলবেন? অ্যাসিড বলবেন না? আমরা কিন্তু চাইলে এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে দিতে পারি, ওটা সস্তা পরীক্ষা, আমরা এমনি পারতাম। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা যে ক্ষার সাথে পানি তৈরি করবে কেমন করে? পানি তৈরি করার জন্য তো এখান থেকে H+ দেওয়া লাগবে কি না? আমরা অবশ্যই 2 মার্কসের জন্য এখানটা সুন্দর করে জৈব অ্যাসিডের বলবো রেজোন্যান্স স্ট্রাকচার এরকম। রেজোন্যান্স স্ট্রাকচার লেখার পরে বলবো
যেখানে এই ঘটনা ঘটছে, কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি, যার কারণে অক্সিজেন টেনে নিয়ে অক্সিজেন কি হয়েছে, নেগেটিভ হয়েছে। আমরা এখানে পজিটিভ নেগেটিভ দেখাবো না স্যার, হ্যাঁ, এখানে খালি চার্জ ইলেকট্রন ত্যাগ গ্রহণ দেখাচ্ছি। এখানে যায় হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে কার্বনটার পজিটিভ চার্জ প্রয়োগ করার জন্য পার্শ্ববর্তী অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, যার ফলে তাদের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে এবং অক্সিজেন তাদের ঘাটতি পূরণ করার জন্য অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার বন্ধন জোড় ইলেকট্রনটা টেনে নেবে। সো হাইড্রোজেনটা প্রোটন আকারে চলে যাবে, আর প্রোটন আকারে হাইড্রোজেন চলে যাচ্ছে মানে হচ্ছে কি ধর্ম প্রকাশ পাচ্ছে, অম্ল ধর্ম প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, প্রোটন আকারে হাইড্রোজেন চলে যাচ্ছে মানে কি ধর্ম প্রকাশ পাচ্ছে, অম্ল ধর্ম বা অ্যাসিড ধর্ম প্রকাশ পাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। সমস্যা আছে কারো? এর কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, একদম সবই সুবিধার মধ্যে আছে। তাহলে এখন আমরা আরও কিছু কম্পেয়ার করব। প্রশ্ন লেখেন হচ্ছে মিথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটার অ্যাসিড ধর্ম বেশি এবং কেন? মিথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের মধ্যে। তাহলে প্রশ্নটা ছিল যে এটা যে অম্লধর্মী কেন। এখন আমরা কম্পেয়ার করব মিথানোয়িক অ্যাসিড ও হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটার অম্লধর্মিতা বেশি হবে? আমরা কিন্তু জাস্ট জৈব অ্যাসিড লিখছিলাম, এখানে লিখতেছি মিথানোয়িক অ্যাসিড আর একটা কি ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটার অম্লধর্মিতা বেশি। এখন এটা রেজোন্যান্স স্ট্রাকচার আপনার না দেখালেও চলবে, একটা গঠন লিখলেই হবে। 2 মার্কসের জন্য দুটোরই রেজোন্যান্স স্ট্রাকচার দিতে হবে এরকম কোনো সিস্টেম নাই। দেখেন এটা হচ্ছে এইচ অক্সিজেন অক্সিজেন এইচ, এরকম মিথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কোনটা? ভিনেগার। ওপরটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, পরেরটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কোনটার অ্যাসিড ধর্ম বেশি বলে মনে হয়? মিথানোয়িক অ্যাসিডের অ্যাসিড ধর্ম বেশি নাকি ইথানোয়িক অ্যাসিডের বেশি? কোনটা বেশি হবে বলেন বলেন, কি মনে হয় আপনাদের? দুটাই জৈব অ্যাসিড। দেখেন ভালো করে খেয়াল করবেন, আমি দরকার হলে এটা একবার লিখে দিয়েছি। এই টেনে নিবে, তাহলে এই যখন টেনে নিবে তখন ঘাটতি হবে, এই ঘাটতি পূরণ করার জন্য অক্সিজেন কার্বন টেনে নেবে, কার্বন টেনে নেওয়ার জন্য হাইড্রোজেন টেনে নেবে। আমরা এদিকে আরও দিয়ে দিই, ওজন এরকম পজিটিভ নেগেটিভ দেখাচ্ছি না। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার টেনে নেওয়ার ক্ষমতা বেশি? অক্সিজেন। তো অক্সিজেন যখন নিয়ে নেবে ইলেকট্রন জোড়া, তখন কার্বনের কি ইলেকট্রন ঘাটতি হবে না? সেই ঘাটতি পূরণ করার জন্য অক্সিজেন কার্বন কি করবে? অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই না? অক্সিজেনের তো এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেনের যখন ঘাটতি হবে তখন কি করবে? অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার ইলেকট্রন জোড়া টেনে নেবে। এর ক্ষেত্রেও কিন্তু বিকল্প কোনো ঘটনা ঘটবে না, এর ক্ষেত্রেও সেম। দুটোই অম্লধর্মী, এর কোনো কথা নাই। আমরা বলিও নাই যে অম্লধর্মী নয়, আমরা বলেছি দুটোই অম্লধর্মী, বাট অম্লধর্মিতার মধ্যে কম্পেয়ার করতে বলছি কোনটার বেশি হবে। তো সেই বেশি ব্যাখ্যা করবার জন্য আমরা কি করব? দেখেন এই মিথাইল মূলকটা কি? ইলেকট্রন প্রদানকারী গ্রুপ, আবেশী প্রভাবের মাধ্যমে ইলেকট্রন প্রদান করে। কাকে প্রভাব করবে? পার্শ্ববর্তী কার্বনকে। দেখেন এর তো পেটে ক্ষুধা আছে, ক্ষুধা নিবারণ করার জন্য ইলেকট্রনের ক্ষুধা কিন্তু কার কাছে যাবে? এখানে অক্সিজেনকে টানবে। তো এরও একই অবস্থা, কিন্তু এখানে কি অ্যালকাইল মূলক আছে? না, কিন্তু এখানে কি আছে? মিথাইল মূলক আছে, অ্যালকাইল মূলক। এরাও কিন্তু ইলেকট্রন এমনিতে না চাইলেও ইলেকট্রনটা এমনি কি করছে, মানে পুরোটা ইলেকট্রনের ঘনত্ব কিছুটা কার্বনের দিকে সরে দিচ্ছে। ফলে এই কার্বন 2 কার্বনের মধ্যে কার ক্ষুধা বেশি ইলেকট্রনের? ওপরেরটা না নিচেরটা? ওপরেরটা। বোঝেন না? এটার ক্ষুধা বেশি। কেন বেশি? কারণ এখানে ইলেকট্রন যার মধ্যে কেউ নাই, তার নিজস্ব কোনো চার্জ, কোথাও থেকে ইলেকট্রন ঘনত্ব আসতেছে না, বাট এখানে এই পাশ থেকে ইলেকট্রন আসতেছে। সুতরাং এই কার্বন কিন্তু অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে বেশি শক্তিতে আকর্ষণ করতে পারবে না, এই কার্বন যতটা পারবে। তাহলে যদি অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে আকর্ষণ করতে অত শক্তিতে না পারে, তাহলে অক্সিজেনের বন্ধন হাইড্রোজেনের মধ্যকার বন্ধন কি অত দ্রুত ভাঙবে? তাহলে এই দুটার মধ্যে কোনটার মধ্যে, এই দুটার মধ্যে কোনটাতে ফর্মিক অ্যাসিড তথা মিথানোয়িক অ্যাসিড নাকি ইথানোয়িক অ্যাসিডের মধ্যে অক্সিজেন থেকে হাইড্রোজেনের বন্ধনটা দ্রুত ভাঙবে? মিথানোয়িক অ্যাসিড। কারণ মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কোনো প্রকার ইলেকট্রন প্রদানকারী গ্রুপ নাই। এই ইলেকট্রন প্রদানকারী গ্রুপ না থাকার কারণে এখান থেকে অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনটা দ্রুত ভাঙবে, আর যে যত দ্রুত বন্ধন ভাঙতে পারবে তার অম্লধর্মিতা কি হবে? বেশি হবে। বুঝতে পারছেন? কারণ এখানে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ হওয়ার কারণে এই কার্বন ভাঙবে,
কিন্তু স্লো, একটু হলেও স্লো, কারণ এর কিন্তু ইলেকট্রনের যে ঘনত্ব হ্রাস পাওয়ার বিষয়টা সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে মিথাইল মূলকের কারণে। সুতরাং অক্সিজেনের মুক্ত যে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা এই ফর্মিক অ্যাসিডের চাইতে কী হবে, কম হবে, যার কারণে ফর্মিক অ্যাসিড তথা মিথানোয়িক অ্যাসিডের অম্লধর্মিতা ইথানোয়িক অ্যাসিড তথা অ্যাসিডিক অ্যাসিডের চাইতে কি বেশি। বুঝছেন সবাই? এগুলো প্রশ্ন পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, এগুলো প্রশ্ন অন্তরে ধারণ করতে হয়। একবার দুইবার ভালো করে পড়বেন, দেখবেন, বুঝবেন, পরীক্ষায় আসবে হয়তো একটা, ভাগ্য ভালো হলে, না আসলে দেখবেন এমসিকিউতে আসছে, না আসলে কিছুই নাই। কিন্তু এগুলো যদি মুখস্থ করেন হুবহুব টানা, তাহলে আপনি মনে করেন যে ফাইসা যাবেন, কারণ এত পড়া কয়টা মুখস্থ করবেন। একবার ঠান্ডা মাথায় কোনো একটা সুস্থ মানুষ যদি ভাবে ইন্ডিয়ামের খাতাপত্র বই বাই করে, তো এমনি তো 2 দিন অজ্ঞান হয়ে থাকার কথা, আমার তাই মনে হয়। তারপরে 2 দিন পরে হুশ হবে, হয় পড়বে নাহলে মরবে, বুঝলেন? দুটো একটা হওয়া লাগবে না। আপনাদের এগুলো কিন্তু ফিলিংসই নাই অনেকের, কারণ কি ওই চিন্তা করে লাভ কি। কোয়ান্টাম সংখ্যা আমি খাতা কাটতে, আমার খাতা মানে ছিল, মানে খাতা কাটতে একটা ডিলে হয়ে গেছে, গুণগত রসায়নের একটা সিকিউ ছিল আমার কাছে, আর একটা পর্যাবৃত্ত ধর্ম। আমি হঠাৎ করে মনে হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম খাতাটা কই, এটা খুঁজতে গেলে দেখি গুণগত রসায়নের খাতাও পড়ে আছে। তো কালকে শুক্রবার ছিল, একদম বিকাল 4টার সময় আসে, 7:30 পর্যন্ত খাতা কাটছি, কারণ 7:30 থেকে অনলাইন ক্লাস ছিল, সেটা করে তারপর 9টার সময় বাসায় গেছি। যাই হোক, তো এখন সবচেয়ে বড় বিষয় হলো যে এই খাতাগুলো কাটতে গিয়ে মানে এমন একটা অভিজ্ঞতার শিকার হয়েছি বা হচ্ছি, কিছু কিছু স্টুডেন্ট মনে হয় যে কেবল শুরু করতেছে, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা ভুল করছেন, হুন্ডের নীতির সংজ্ঞা লিখতে গিয়ে কি হুন্ড চালাচ্ছেন, মানে এমন একটা অবস্থা। দেখলে সংজ্ঞা আবার অনেকে 20 যারা পাচ্ছেন অনেক ভালো লিখছেন, আর সেই সংখ্যাটা কিন্তু খুব কম। একে তো পরীক্ষার্থীর সংখ্যাই কম, তার মধ্যে আবার হচ্ছে যে কারণে লিখছেন তার মধ্যে আবার অনেকে দুর্বল। এদিকে হুন্ডের নীতি, আউফোয়ার নীতি, পলির বর্জন নীতি, এই সংজ্ঞাগুলো যদি এখন ভুল হয়, এই স্টেজে আসে, আপনি দেখে জাতি বিবেক কী করবে, কী আশা করতে পারে? কদিন পর পাশ করে ডাক্তার হবেন, তাহলে এখনই যদি আপনার মানে এরকম হয়, তাহলে আঁকাবেন কেমনে? স্বপ্ন তো বিশাল বড় বড় সবার হবে, সবারই স্বপ্ন পূরণ হবে, অসুবিধা নেই। কারণ কি, ওই সগলির স্বপ্ন যতটুকু, পড়াশোনা তার চেয়ে অনেক কম সবারই। সারা বাংলাদেশের ইতিহাস একই, যার কারণে না পড়েও ভালো করা যাচ্ছে। বিশেষ করে না দেখেন, অনেক স্টুডেন্ট পড়াশোনা করে না, আপনাদের বন্ধু বান্ধব দেখবে, তা দেখবে কোনো না কোনো ইউনিভার্সিটি হয়ে গেছে। কারণ কি, কারণ সিট তো পূরণ করা লাগবে, নেওয়াতে লাগবে, হয়ে যাচ্ছে। এই জন্য করে যারা পড়তেছেন তারা অনেক আগায় আছেন, একটু পড়েন। পরীক্ষা দিলে তো পরীক্ষা দেন না, ও কথা বলে লাভ নেই, মেলা ওয়াজ করছি, নসিহত হয় না, বুঝলেন নাই? ওই আমার কথা আমি শুনে চলে যাই, আপনাদের কথা আপনারা শুনি। কিন্তু কথা হচ্ছে যারাই দিচ্ছেন তারা একটু ভালো করে দেন। আমি জানি যারা পরীক্ষা দিচ্ছেন তারা রেগুলারই দেন, কিন্তু তারা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেন, পড়ে আসে দেন। এটা ছোটো ছোটো ভুল সাজে কন। কী গুণগত রসায়নের কোশ্চিন ছিল, দ্রাব্যতার বিষয় ছিল, অঙ্ক ছিল মানে সম্ভবত, তারপরে বর্ণালীর অঙ্ক ছিল, কম্পাঙ্ক বার করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে চলে আসছেন। কাগজ নাম্বার 0 দিছি, মন খারাপ করে, কাকা আমার চিন্তা করছি, লেখছে তো, কলমে কালি খরচ করছে, 2-1 মার্কস দিয়ে দিছি, বুঝেননি? দ্রাব্যতা পুরোটার উপর হয়নি, কিন্তু বর্ণালীর অঙ্কতে আসছিল, বর্ণালীর অঙ্কতে আসছিল। দ্রাব্যতা কোশ্চিন পুরোটার উপর হবে, অর্ধেক মানে প্রথম অংশের উপর মনে ছিল। যাই হোক, বাকি যেগুলো আছে সেগুলো আমি লিস্ট করে ফেলছি। নভেম্বর মাসের 29 তারিখ থেকে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত টানা ওই গ্যাপ শিডিউলের পরীক্ষাগুলো হবে। এ মাসে কোনো পরীক্ষা রাখছি না আমরা, সামনের মাসে প্রথম সপ্তাহের পরীক্ষাটা হবে না, কারণ পরীক্ষায় আগে কলেজেরটা শেষ করেন। আর ওই পরীক্ষাগুলো গ্যাপ গেছে সম্ভবত গুণগত রসায়ন, তারপর হচ্ছে আপনার মৌলের পর্যাবৃত্ত ধর্মের পুরোটা, তারপরে হচ্ছে তড়িৎ রসায়ন বাকি হবে এর মধ্যে। মানে শিডিউল যেগুলো পরীক্ষা বাকি আছে সবগুলো পরীক্ষাই হবে। অর্গানিক কেমিস্ট্রিরও পরীক্ষা যোগ করছে ওর সঙ্গে, দিয়ে আমরা শেষ করে দেবো পরীক্ষা। এবং মোটামুটি সবগুলো ডিসেম্বরের মধ্যে যতগুলো পরীক্ষা হবে এর উপর ভিত্তি করে স্কোর করে রেজাল্ট দিয়ে দিন। তারপরে যদি ডিসেম্বরের পরে আপনাদের কোর্স ব্যাচ শুরু হয়, সেখানে যারা পরীক্ষা দেবেন তখন আলাদা স্কোর হবে সেটা। যাই হোক, তাহলে আমরা এটা বললাম। এখন নেক্সট আরেকটা কোশ্চেন করি। এখন লেখেন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ও ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে, একটু পড়েন বাবা, একটু পড়লে কিছুই হবে না। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে, আচ্ছা দুটাই কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক রয়েছে। বাট এখন স্বাভাবিকভাবেই একটা কার্বন থাকলে যেরকম করে ইলেকট্রন ঘনত্ব থাকবে, দূরে থাকলে তার চেয়ে কী হবে, বেশি ইলেকট্রন দিবে, তাহলে অবশ্যই ইথানোয়িক অ্যাসিড তখন আবার বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড ও হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড লিখতে পারি, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড ও ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বা অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিড লিখছি না, এটা আমরা চাইলে লিখতে পারি, তা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড।
তাহলে অ্যাসিডিক অ্যাসিড ও হচ্ছে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটার অ্যাসিড ধর্ম বেশি এবং কেন? প্রশ্ন রেখে রাখেন শুধু, অ্যাসিডিক অ্যাসিড ও ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটির অ্যাসিড ধর্ম বেশি এবং কেন? অ্যাসিডিক অ্যাসিড ও ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটার অ্যাসিড ধর্ম বেশি? অ্যাসিডিক অ্যাসিড ও ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটির অ্যাসিড ধর্ম বেশি এবং হচ্ছে কেন? আমরা এই অধ্যায় শেষ করে আগে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে দেন তারপর পরীক্ষা নিব। নতুন অধ্যায় অর্থনীতি রসায়ন আমি আপাতত চিন্তা করছি না, ওটা গ্যাপে করবেন না কখনোই। কিন্তু এই অধ্যায়ে অনেকের গ্যাপ থাকলে সেগুলো আবার যখন প্র্যাকটিস করবো MCQ CQ আমার মনে হয় সেখানে রিকভারি হতে পারে, বুঝছেন? কে আসলো না চিন্তা করার লাভ নয়। আমি আমার জায়গা থেকে হাল ছাড়ছি না, চলবে ইনশাল্লাহ এই বছর বলছি। পরের বছর কী হবে পরের বিষয়, আমরা শেষ করতে পারলে ডিভিশন হবে। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে বা ইথানোয়িক অ্যাসিডিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে দেখেন অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি লিখেছে? CH3 COOH। আর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কি? Cl CH2 CO অক্সিজেন H। স্যার দেখেন তো কোনটার কি হবে? অ্যাসিডিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার অম্লধর্মিতা বেশি? দুটোই অম্ল অ্যাসিড, বাট কোনটার অম্লধর্মিতা বেশি? অ্যাসিডিক অ্যাসিড। কেন? ইলেকট্রন নিতে পারবে, কে নেবে? কার্বন তো সারা জীবন ইলেকট্রন দিয়েই গেল অ্যালকাইল মূলক, ওভার নিবে কেন? অ্যালকাইল মূলক তো ইলেকট্রন প্রদানকারী গ্রুপ, এখানে হাইড্রোজেন একটা নাই, তাও তো অ্যালকাইল গ্রুপই বলবো আমরা এটাকে। অবশ্যই ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের অম্লধর্মিতা বেশি। কেন জানেন? এখানে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল আমার সব ঘটনাই ঘটবে, কোনো অসুবিধা নেই। আর এদিক থেকে ইলেকট্রন যাবে, তাই না? তো এখানে যদি এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয় এরকম হবে। কিন্তু এখানে এই ঘটনাটা এরকম, অক্সিজেন ইলেকট্রন টেনে নিল ফাইন, তাহলে এর ইলেকট্রন ঘাটতি হবে না? আমরা চাইলে সেই ইলেকট্রন ঘাটতি কার থেকে পূরণ করবে? অক্সিজেনের থেকে। অক্সিজেনের ঘাটতি পূরণ হবে কার থেকে? হাইড্রোজেনের বন্ধন ভেঙে, তাই না? কিন্তু কথা হচ্ছে এই কার্বনের ক্ষুধা আরও বেশি, কারণ এই যে ক্লোরিন ইলেকট্রন এদিকে টান দিবে। ক্লোরিন হচ্ছে অধিক ইলেকট্রোনেগেটিভ মৌল, ইলেকট্রন বেশি আছে, 6টা আছে, ওটা নয়। এই ইলেকট্রোনেগেটিভ মৌল মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ। কার্বন এখানে চায় না, সে হচ্ছে আবেশী প্রভাবের মাধ্যমে এমনিতে ইলেকট্রন দিচ্ছে বলতে কি জোড়া দিবে তা না, ইলেকট্রন ঘনত্বটা তার দিকে সরাই দিচ্ছে, জাস্ট এটাই। কিন্তু ক্লোরিন একটা মানে চাহিদা সম্পন্ন একটা এলিমেন্ট, মানে তার ইলেকট্রন চাই, কারণ নেগেটিভ চার্জযুক্ত সে, তাই না? তো এই যখন ইলেকট্রন টানা শুরু করবে তখন মিথাইল মূলক কি ওর ওদিকে ইলেকট্রন দিবে, বুঝেন? কিন্তু তাহলে ঘটনা এদিকে ঘটা শুরু হলো। তাহলে এর যখন ঘাটতি একটা সময় এই যখন টানে নিচ্ছে তখন এর ঘাটতি হচ্ছে, তখন কি করবে? কার্বনের মধ্যকার বন্ধনের উপর থেকে ইলেকট্রন ঘনত্ব থেকে টানা শুরু করবে। এক্ষেত্রে কার্বন হচ্ছে এমনিতেই ইলেকট্রন নিয়ে আরও ফাঁকা হয়ে গেছে। এবার মিথাইল মূলক যদি বা অ্যালকাইল মূলক যদি এদিকে থেকে তার টান দেয় তাহলে অবশ্যই কার্বনের ইলেকট্রন ঘনত্ব আরও কি হবে? আরও কমে যাবে, পজিটিভ চার্জের পরিমাণটা আরও ঘনত্ব বেড়ে যাবে। সো ভাঙ্গে যাবে তো হাইড্রোজেন তৈরি হবে, ভাঙ্গে না গেলে তো হাইড্রোজেন কেমনে তৈরি হবে? শেষ মুহূর্তে তো হাইড্রোজেন ভাঙবেই, না হলে তো অ্যাসিড ধর্ম প্রকাশ পারবে কেমনে, তাই না? তাহলে এখানে মূল কথা হচ্ছে ক্লোরিন একটা অধিক ইলেকট্রন নেগেটিভ মৌল। এই ইলেকট্রন নেগেটিভ মৌল হওয়ার কারণে এই অ্যালকাইল মূল থেকে সেই ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, ফলে কার্বনের ওপর ইলেকট্রন ঘনত্ব আরও কমে যায়। সো কার্বন কিন্তু বেশি শক্তিতে অক্সিজেনের বন্ধন জোড় ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রনটাকে টানে, এবং অক্সিজেন আরও বেশি শক্তিতে হাইড্রোজেন ইলেকট্রনটা টানছে, কার্বন হাইড্রোজেনের অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন জোড় ইলেকট্রন। ফলে এই হচ্ছে যে হাইড্রোজেন আয়নটা বেশি তৈরি হচ্ছে, খুব দ্রুত তৈরি হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা বলতে পারি অ্যাসিডিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের অম্লধর্মিতা কী হবে? বেশি হবে। কথা বুঝতে পারছেন? এ বলছে সবাই, এগুলো বেসিক বিষয়। ফর্মিক অ্যাসিড বা জৈব অ্যাসিড তো একটা অ্যাসিড, এর মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি কার বেশি হবে। আচ্ছা বলেন তো স্যার, তাহলে এখন ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আর শুধু ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটার অম্লধর্মিতা বেশি? ইয়েস, অবশ্যই ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। এগুলো MCQতে আসে। তাহলে বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে MCQতে অ্যান্সার করতে পারবেন। তাহলে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের তুলনায় ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের অম্লধর্মিতা বেশি। কেন? ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডে দুপাশ থেকে ক্লোরিন ইলেকট্রন কী করবে? টানা শুরু করবে, তাই না? তাহলে অবশ্যই কার্বনের ইলেকট্রন ঘনত্ব আরও হ্রাস পাবে, হচ্ছে বিষয়। আমরা মোটামুটি হচ্ছে এই জৈব অ্যাসিডের যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো শেষ করছে। জৈব অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা হয়ে গেছে, হচ্ছে না? অ্যালডিহাইড শেষ হয়েছে, কিটোন শেষ হয়েছে, জৈব অ্যাসিড শেষ হলো।
অ্যালডিহাইড কিটোন থেকে কোন ধরনের কোষিন আসে গত ক্লাসে আলোচনা করেছি। জৈব অ্যাসিড থেকে সৃজনশীল হওয়ার তেমন কোনো সুযোগ নাই, তবে ক খ নাম্বার কোশ্চিন হবে, এমসিকিউতে লাগবে। এবার আমরা অ্যামিন শুরু করবো আজকে। অ্যামিন আর হচ্ছে অ্যামিন পড়তে পারলে মোটামুটি ধরুন হচ্ছে টাইপ 7 প্রায় শেষের দিকে হবে। আজকে আরেকটা ক্লাস আর নেক্সট দিনে পাইলে আমরা টাইপ 7 শেষ করতে পারতাম। তো হোক, অসুবিধা নাই, সময় আছে। সোমবার বুধবার তো আসবেন না মনে হয়, আবার আগামী শনিবার আসবেন, সবাইকে ওভাবে জানিয়ে দেবেন। শনিবার আসে, শনিবার করে যদি পরীক্ষা নাই, একটা দিন অন্তত সপ্তাহে পড়েন, টানা ছুটি খাওয়ার দরকার নেই। দুদিন বন্ধ থাক, দুদিন বন্ধ মানে অনেক কিছু, তাই না? তাহলে পরের সপ্তাহ থেকে মোটামুটি ঠিক হয়ে যাওয়ার কথা। তাহলে এখন হচ্ছে অ্যামিন। অ্যামিন লিখছেন? তাহলে অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতি কিভাবে করবে? আচ্ছা, তাহলে অ্যামিন হচ্ছে দুই ধরনের হয়, একটা অ্যারোমেটিক অ্যামিন, একটা কি হবে অ্যালফেটিক অ্যামিন, তাই না? তো অ্যামিন প্রস্তুত কিভাবে করতে হবে, অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষাগুলো আমরা শিখবো আজকে। তো অ্যামিন প্রস্তুতির মধ্যে প্রথমে যেটা হবে হচ্ছে টিন এবং হচ্ছে গাঢ় HCl এর উপস্থিতিতে যদি আমি অ্যালকাইন মানে নাইট্রোযুক্ত কোনো যৌগকে বিজারণ করি, তাহলে এটা অ্যানিলিন তৈরি করবে। এরকম অ্যামিন প্রস্তুতি। তো RnO2, তাহলে এটা হচ্ছে একে আমরা বিজারণ করব জার্মান হাইড্রোজেন দিয়ে, ASN টিন যোগ হচ্ছে HCl, গাঢ় HCl। তাহলে এখন যদি বিজারিত করা হয়, তাহলে নাইট্রোটা বিজারিত হয়ে উৎপন্ন করবে হচ্ছে NH2, অ্যালকাইল অ্যামিন তৈরি করছে, আর যোগ তৈরি করবে হচ্ছে H2 পানি। এরকম একটা বিষয় অ্যামিন প্রস্তুতি। দেখেন এখানে যদি আমি বেনজিন দেই, তো নাইট্রো বেনজিন হবে, নাইট্রো বেনজিন। নাইট্রো অ্যালকাইল হচ্ছে, এটা হচ্ছে নাইট্রো অ্যালকাইল যুক্ত যৌগ, মিথাইল নাইট্রো বলতে পারতাম। আচ্ছা, নাইট্রো মিথাইল বলা যেতে পারে। যদি আমরা এখানে নাইট্রো অ্যালকাইল বলছি, এটা যদি এখানে CH3 দিতাম, তাহলে মিথাইল কি হতো নাইট্রো অ্যালকাইল নাইট্রো, অথবা হচ্ছে আর এর জায়গায় CH3 দিলে মিথাইল নাইট্রো, আর এর নাম কি হচ্ছে আচ্ছা নাইট্রোবেনজিন। কি বলা হবে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে যদি আমি টিন এবং HCl এর উপস্থিতিতে বিজারণ করি, তাহলে এরা বিক্রিয়া করে গাঢ় HCl যদি দেওয়া হয়, বিক্রিয়া করে জার্মান হাইড্রোজেন তৈরি করবে। কয়টা লাগবে জার্মান হাইড্রোজেন সেটা আমরা না দিলেও চলবে, ব্যালেন্স না করলেও চলবে। এখান থেকে NO2টা কি হবে? বিজারিত হয়ে তৈরি করবে হচ্ছে NH2, যোগ উৎপন্ন করবে H2 পানি। এর নাম কি? অ্যামিন না? অ্যামিন অথবা অ্যানিলিন, তাই না? অ্যামিন প্রস্তুত হয়ে গেল। তাহলে এখন ধরেন হচ্ছে আমরা ভাষা লিখলাম না, জৈব রসায়নের শেষ মুহূর্তে আসে ভাষা না লেখাই ভালো। এতক্ষণ পর্যন্ত আপনার তো ভাষা বোঝার কথা। কি করবেন? টিন এবং HCl এর উপস্থিতিতে মানে বেনজিন অ্যালকাইল নাইট্রো অথবা নাইট্রো অ্যালকাইল এরকম বলতে পারেন, অ্যালকাইল নাইট্রো অথবা হচ্ছে অ্যারাইল নাইট্রো যৌগকে অথবা নাইট্রোবেনজিনকে যদি বিজারণ করা হয়, তাহলে অ্যালকাইল অ্যামিন অথবা হচ্ছে কি অ্যানিলিন তৈরি করবে। যদি অ্যারোমেটিক অ্যালফেটিক হয় তাহলে অ্যালকাইল অ্যামিন হবে, আর যদি অ্যারোমেটিক হয় তাহলে কি হবে? অ্যানিলিন তৈরি করবে। ঠিক আছে, অ্যানিলিন তৈরি করবে, অথবা ফিনাইল অ্যামিনও বলা যায়। অ্যানিলিন যেটা, সেটার একটা নাম কি? ফিনাইল অ্যামিন। ফিনাইল অ্যামিন। তো এ হচ্ছে আমার কি প্রস্তুতি বললাম? অ্যামিন প্রস্তুতি। তো এখন এটা কয় ডিগ্রি অ্যামিন বলেন তো? 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের আবার 3টা ডিগ্রি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে, কারণ নাইট্রোজেনে কয়টা হাত? 3টা। তো 3টা হাতে কি থাকবে তার উপর ভিত্তি করে অ্যামিন হবে, বুঝলেন? নেই তাহলে 1 ডিগ্রি অ্যামিন হতে পারে, 2 ডিগ্রি অ্যামিন হতে পারে, 3 ডিগ্রি অ্যামিন হতে পারে। আমরা অ্যামিন প্রস্তুত করলাম। আচ্ছা, এবার আমরা বলতে পারি হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। দেখেন 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি, 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। আচ্ছা, লেখেন হচ্ছে অ্যামাইডকে, অ্যামাইড তাহলে অ্যামাইডকে আচ্ছা পটাশিয়াম ব্রোমাইড, আচ্ছা পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে। অ্যামাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করালে
ব্রোমের সাথে বিক্রিয়া করালে এক ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। এক ডিগ্রি অ্যামিন প্রস্তুতিটা কি হবে দেখি হচ্ছে অ্যালকাইল CONH2 এর নাম হচ্ছে অ্যামাইড। অ্যামাইনকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশ মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যখন বিক্রিয়া করাবো, হ্যাঁ, এখান থেকে তৈরি হবে হচ্ছে RNH2 যোগ হচ্ছে পটাশিয়াম কার্বনেট যোগ হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। দেখো এই যে পটাশিয়াম কার্বনেট উৎপন্ন করছে, পটাশিয়াম ব্রোমাইড তৈরি করছে। আচ্ছা, RCONH2 তো পটাশিয়াম কার্বনেট পটাশিয়াম ব্রোমাইড যোগ হচ্ছে পানি তৈরি করবে, এরকম। এটা অ্যামিন তৈরি হলো। কয় ডিগ্রি অ্যামিন? এটা 1 ডিগ্রি অ্যামিন। আবার যদি আমি হচ্ছে এরকম করে বেনজিন বলাই দিতাম, এটাই অ্যামিন প্রস্তুতি, কিন্তু আলাদা করে লেখার পেছনে কারণ আছে। এর যে এটার নাম হচ্ছে বেনজানামাইড, তাই না? বেনজানামাইড, ব্রোমিন কস্টিক পটাশ, এটা যখন যোগ করবো তখন কি হবে? যদি এই পর্যন্ত লিখি তা তো কোনো সমস্যা নেই, কারণ বলেন তো জৈব যৌগের মূল প্রোডাক্টটাই হচ্ছে জরুরি। বায়ো প্রোডাক্ট যদি না লেখেন তা তো কোনো অসুবিধা হবে না। তারপর আমরা চাইলে বায়ো প্রোডাক্ট লিখতে পারি একই রকম, পটাশিয়াম কার্বনেট পটাশিয়াম ব্রোমাইড তৈরি করছে হচ্ছে একটা পানি। এই যে পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম কার্বনেট হচ্ছে পানি তৈরি করছে, এই যে অ্যামিন তৈরি হলো, এটা কিন্তু অ্যামিন, ঠিক আছে? এটাও কিন্তু অ্যামিন। তাহলে এই বিক্রিয়া একটা বিশেষত্ব আছে, দেখছেন কি? এখানে কার্বন সংখ্যা একটা সবসময় কি হচ্ছে, একটা কার্বন নাই হয়ে যাচ্ছে। সিও মূলক কিন্তু NH2 হচ্ছে না। NH2 হয়ে গেলে কি হতো? আমরা বলছিলাম না NH2 এর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া ছিল, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না, একটা সিও মূলক চলে যাচ্ছে। এই বিক্রিয়াটা মানে আবিষ্কার করেছে বিজ্ঞানী হফম্যান। কি আবিষ্কার করেছে? হফম্যান। তাহলে হফম্যান একজন বিজ্ঞানী, উনি এটা আবিষ্কার করেছে। হফম্যান। ক্ষুদ্র হচ্ছে না, ছোট হচ্ছে না, এই জন্য নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখে আমরা বলছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হচ্ছে ডিগ্রেডেশন বিক্রিয়া। ডিগ্রেডেশন ক্ষুদ্রাংশন বা হচ্ছে ডিগ্রেডেশন মানে হচ্ছে ক্ষুদ্রাংশ। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া অথবা হচ্ছে কি বলছি ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া অথবা কি বলা হবে ডিগ্রেডেশন বিক্রিয়া, ঠিক আছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হচ্ছে ডিগ্রেডেশন বিক্রিয়া কি? ওই যে অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করলে অ্যালকাইল অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন তৈরি হয়। এই বিক্রিয়ার নামই হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কি আমরা জেনে গেলাম, এটা কিন্তু বিক্রিয়ার নাম। তাহলে দেখেন কাপলিং বিক্রিয়া পড়ছেন, ক্যানিজারো বিক্রিয়া পড়ছেন, অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া পড়ছেন, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া পড়লেন, উডস বিক্রিয়া পড়েছেন, উডস-ফিটিক বিক্রিয়া পড়েছেন, তাই না? এরকম অনেক বিজ্ঞানীর নামে নামে বিক্রিয়াগুলো পড়ে আসছেন। তারপর রাইমার টাইমার বিক্রিয়া পড়ছেন, কার্বিল অ্যামিন পরীক্ষা যেটা পড়লেন না, কার্বিল অ্যামিন পরীক্ষা ছিল, বিভিন্ন বিজ্ঞানীর নাম ছিল, থাকতেই পারে। আচ্ছা, তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া, ওকে? তাহলে এই হচ্ছে বিক্রিয়া হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন কেন বলা হলো? কারণ এখানে একটা কার্বন সবসময় উৎপাদে কি পাওয়া যায়? কম পাওয়া যায়, ক্ষুদ্র অংশকরণ হয়, এই জন্য হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলছি। কার্বন সঙ্গে কমানোর আরেকটা বিক্রিয়া ছিল, মনে পড়ে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? সেটা জৈব যৌগের মধ্যে ছিল, আমরা আলোচনা করি নাই, কারণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা সেই অ্যালকেন প্রস্তুতের মধ্যে আলোচনা করে আসছি। এই জন্য কার্বক্সিলিক বা জৈব অ্যাসিডের মধ্যে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ি নাই। এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ তৈরি করব। বেনজিন লেখেন পরীক্ষাগারে বেনজিন ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি। পরীক্ষাগারে বেনজিন ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি। বেনজিন ডায়াজোনিয়াম লবণ। বেনজিন ডায়াজোনিয়াম লবণটা কিভাবে তৈরি হবে জানার চেষ্টা করি। বেনজিন ডায়াজোনিয়াম লবণ, হ্যাঁ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিনকে 1 ডিগ্রি অ্যামিন যোগ হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। আচ্ছা, এখন
0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সেলের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। তো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে এই সেলের উপস্থিতিতে যদি আমি এই অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রাইট যোগ করি, তাহলে এখান থেকে আমার তৈরি হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl। ডায়াজোনিয়াম ক্লোরাইড যোগ উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, যোগ তৈরি করবে H2 পানি। এর নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি প্রস্তুতি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে তৈরি করা লাগবে কিভাবে? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিন, সোডিয়াম নাইট্রেট এবং এই সেলের উপস্থিতিতে বিক্রিয়া করলে নাইট্রাইট বলছে, সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। আচ্ছা, এখন এই যে বিক্রিয়া হলো, এই বিক্রিয়াকে আমরা বলি ডায়াজোটাইজেশন, ডায়াজকরণ বিক্রিয়া। লিখতে পারেন যে এই বিক্রিয়াকে ডায়াজোটাইজেশন বা ডায়াজকরণ বিক্রিয়া বলে। ডায়াজোটাইজেশন বা ডায়াজোটাইজেশন বা ডায়াজকরণ বিক্রিয়া বলে। ডায়াজকরণ বিক্রিয়া বলে। কেন বলা হচ্ছে বলেন তো? ওই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার বিক্রিয়ার নাম কি? ডায়াজোটাইজেশন বা ডায়াজকরণ বিক্রিয়া। ডায়াজোটাইজেশন বা কি হবে? ডায়াজোটাইজেশন বা ডায়াজকরণ বিক্রিয়া। এখন এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা চাইলে ফেনল তৈরি করতে পারবো, বেনজিন তৈরি করতে পারবো, তারপর বেনজোইক অ্যাসিড তৈরি করতে পারবো, তারপর আবার চাইলে অ্যানিলিন বানাতে পারবো, এরকম হবে। ঠিক আছে? তো তার আগে একটা কাজ করি, আমরা কাপলিং বিক্রিয়া আর সেন্ট মেয়ার বিক্রিয়ার নাম ধরে বিক্রিয়াতে শিখে আসি। কাপলিং বিক্রিয়া কি? কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া। কাপলিং মানে যুগল। হ্যাঁ, কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া হয়ে গেছে, পড়া সমস্যা নেই, টেনশন নেই না। কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া। কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া। এইটা পড়া তো বিষয় না, মনে রাখাটা বিষয়, বুঝছেন? পড়া তো পড়ে যাচ্ছেন, বুঝতেও পারতেছেন, যা বুঝতেছেন এই যথেষ্ট, কিন্তু মনে রাখা লাগবে। কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া। কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া। কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া কি? তো লেখেন বেনজিন ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম আয়ন। লেখেন বেনজিন ডায়াজোনিয়াম আয়ন ডায়াজোনিয়াম আয়ন লিখে আয়নটা এরকম করে লেখেন C6H5 নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন, এটা প্লাস। বেনজিন ডায়াজোনিয়াম আয়ন দুর্বল ইলেকট্রোফাইল। বেনজিন ডায়াজোনিয়াম আয়ন দুর্বল ইলেকট্রোফাইল। ডায়াজোনিয়াম আয়ন দুর্বল ইলেকট্রোফাইল। বেনজিন ডায়াজোনিয়াম আয়ন কি বলছি আমরা? দুর্বল ইলেকট্রোফাইল। তাই বেনজিন ডায়াজোনিয়াম আয়ন দুর্বল কি বলছি আমরা? ইলেকট্রোফাইল। তাই লেখেন তাই অ্যারোমেটিক যৌগের সক্রিয় প্রান্ত। তাই অ্যারোমেটিক যৌগের সক্রিয় প্রান্ত যেমন 4 অবস্থানে, অ্যারোমেটিক অ্যামিনের সক্রিয় প্রান্ত যেমন 4 অবস্থানে আক্রমণ করে, সক্রিয় প্রান্ত যেমন 4 অবস্থানে আক্রমণ করে, অ্যাজো যৌগ গঠন করে। অ্যাজো যৌগ, অ্যাজো মানে কি? রঙিন, বুঝছেন? অ্যাজো যৌগ আক্রমণ করে অ্যাজো যৌগ গঠন করে, অ্যাজো। তাই দুর্বল ইলেকট্রোফাইল লিখছেন না? তাই অ্যারোমেটিক অ্যামিনের সক্রিয় প্রান্ত, অ্যারোমেটিক যৌগের লিখছি, অ্যারোমেটিক যৌগের সক্রিয় প্রান্ত যেমন 4 অবস্থানে আক্রমণ করে,
সক্রিয় প্রান্ত যেমন ফোর অবস্থানে আক্রমণ করে অ্যাজো যৌগ গঠন করে। অ্যাজো মানে হচ্ছে রঙিন, হ্যাঁ, রঙিন যৌগ গঠন করে। এই ধরনের বিক্রিয়াকে অ্যাজো যৌগ গঠন করে। এই ধরনের বিক্রিয়াকে আচ্ছা বলবো, উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফোর অবস্থানে মানে সক্রিয় প্রান্ত, অ্যারোমেটিক যৌগের সক্রিয় প্রান্ত যেটা হয় সেটা হচ্ছে ফোর অবস্থানটা সক্রিয় হয়। আমি বলে দিচ্ছি, সক্রিয় প্রান্ত যখন ফোর অবস্থানে আক্রমণ করে অ্যাজো যৌগ গঠন করে। আর এ ধরনের বিক্রিয়াকে দেখেন, আর এই ধরনের বিক্রিয়াকে যুগলায়ন বা হচ্ছে কাপলিং বিক্রিয়া বলে। তাহলে ফোর অবস্থানে আক্রমণ করে অ্যাজো যৌগ গঠন করে, আর এই ধরনের বিক্রিয়াকে যুগলায়ন বা হচ্ছে কাপলিং বিক্রিয়া বলে। তাহলে ফোর অবস্থানে আক্রমণ করে অ্যাজো যৌগ গঠন করে, আর এই ধরনের বিক্রিয়াকে কি বলা হচ্ছে? যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। এখন বিষয়টা কেমন হবে একটু দেখে নিব। হ্যাঁ, তো এই ধরনের বিক্রিয়াকে যুগলায়ন বিক্রিয়া বলছে। নাম্বার 1, 1 নাম্বার লেখেন হচ্ছে অতি লঘু ক্ষারীয় দ্রবণে। অতি লঘু ক্ষারীয় দ্রবণে উদাহরণ, হ্যাঁ, উদাহরণের 1 নাম্বার লিখছি। অতি লঘু ক্ষারীয় দ্রবণে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া করালে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়া করালে 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন উৎপন্ন করে। 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন উৎপন্ন করে। এবং কমলা বর্ণের অধক্ষেপ তৈরি হয়। মানে কমলা বর্ণের ওই 4 হাইড্রক্সি লিখছে না, 4 হাইড্রক্সি কমলা বর্ণের অ্যাজো যৌগ লেগে একসাথে হয়ে যাবে। 4 হাইড্রক্সি কমলা বর্ণের অ্যাজো যৌগ গঠন করে। অ্যাজো বেনজিন বা অ্যাজো যৌগ গঠন করে। বেনজিন লিখলে হবে আর যৌগ লিখলে হবে, অ্যাজো বেনজিন গঠন করে। আচ্ছা, এখন উদাহরণ দিই আমরা 4 অবস্থানে বলতে কি বুঝি। আচ্ছা, আমরা কি বলছি? বেনজিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন যেটা, এটা তো দুর্বল ইলেকট্রোফাইল, তাই না? তাহলে N2Cl, তাহলে ক্লোরিনটা চলে গেলে এটা পজিটিভ হবে না? দুর্বল ইলেকট্রোফাইল যোগ। আচ্ছা, এই যে অম্ল, এখানে হচ্ছে একটা এইচ আছে, এখানে ওএইচ আছে। এই ভালো করে বুঝবেন, এর নাম কি? ফেনল না? এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে ফেনল। আর এখানে মাধ্যম কি? এটা যখন অম্লীয়, ফেনল কিন্তু অম্লধর্মী স্যার। এটা যদি অম্ল হয়ে থাকে তাহলে এটা আমরা কি হচ্ছে? অতি লঘু কি হবে? ক্ষারীয়। তাহলে মাধ্যম লাগবে কি? ক্ষারীয়। যদি অম্লর সাথে বিক্রিয়া করে ক্ষারীয় মাধ্যম। আর যদি এখানে অম্ল জাতীয় কিছু রাখা হয়, ক্ষার লাগে, তাহলে মাধ্যম হচ্ছে কি? যদি এখানে অম্ল থাকে মাধ্যম ক্ষারীয়, যদি এখানে হচ্ছে মানে ক্ষারীয় থাকে তো মাধ্যমটা অম্লীয়। মনে থাকবে? এখন এই যে এখানে কার্যকরী মূলক আছে না, এটা 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, এই কত? 4, 5, 6। তাহলে কার্যকরী মূলক যদি 1 নাম্বার থাকে, এখান থেকে 4 নাম্বার কার্বনটার সক্রিয়তা সবচেয়ে বেশি। মানে কোনো কিছু যুক্ত হলে, সংযোজন হলে 4 নাম্বার কার্বনই বেশি হবে, কারণ কার্যকরী মূলক থেকে সর্বোচ্চ দূরত্ব অবস্থান করছে 4 নাম্বার। এবং অ্যারোমেটিক যৌগের সবচেয়ে সক্রিয় প্রান্ত বলতে 4 নাম্বার প্রান্তটাকে বোঝানো হয়ে থাকে। বোঝা গেছে? তো এবার এখান থেকে ক্লোরিন যাবে, এখান থেকে N যাবে, তাই না? HCl আকারে বের হবে। ভয় পাবেন না, এইটুকু চলে গেলে নাইট্রোজেন নাইট্রোজেন কি বন্ধন ছিল? দ্বিবন্ধন না? আমি যদি এই পাশে লিখি একটু কেমন হবে? এখানে যা ছিল তাই, বেনজিন বলয় ছোট করে লিখতে হবে না, লাগবে না। নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, ডাবল বন্ড ছিল নাইট্রোজেন, এর সাথে নাইট্রোজেনের সাথে এইটুকুর বন্ধন তৈরি হবে। এই যে তৈরি হলো, এটা হচ্ছে বেনজিন, এখানে হচ্ছে OH। এবার মূল কার্যকরী মূলক কিন্তু স্যার এটা, এটা 1, এটা 2, এটা 3, এটা কত? 4। 4 হাইড্রক্সি, 4 পজিশনে কি আছে? হাইড্রক্সি। 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করেছে। 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন বা হচ্ছে অ্যাজো যৌগ। এবং কি বর্ণ বলছি এটা আমরা? কমলা বর্ণ। কমলা বর্ণ তৈরি করছে। 4 হাইড্রক্সি অ্যাজো কমলা বর্ণের একটা যৌগ তৈরি করেছে। অ্যাজো মানে হচ্ছে বর্ণযুক্ত, ওকে? আর যুগলায়ন কেন বলছি? দুটো একত্রে যুক্ত হয়ে গেছে না, কাপল বোঝেন তো? তাহলে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া বলা হচ্ছে। দুটা আলাদা আলাদা ছিল, এবার কাপল হয়ে গেছে, এই জন্য নাম হচ্ছে কি? কাপলিং বিক্রিয়া। আর বিজ্ঞানীর নাম ভাবেন না, এটা কাপলিং বিক্রিয়া বা যুগলায়ন বিক্রিয়া বলা হয়, বুঝছেন?
এরপর হচ্ছে সেনমিয়ার বিক্রিয়া, ওটাও বিজ্ঞানীর নাম হবে। তো এটা হচ্ছে বিষয়। এখন সেম উদাহরণ যদি আমি আরেকটা যৌগ দিতে চাই, সেম একই হবে। আরেকটা উদাহরণ আমরা লিখতে চাই, 2 নম্বর উদাহরণ দিয়ে একটা লেখেন। এটা হয়েছে, তাহলে এর আগে লেখেন, শেষ করেন, এর আগে লেখা শেষ করেন, পরে আরেকটা উদাহরণ আমরা দিচ্ছি। যদি হয়ে থাকে ভাষা না লিখলেও চলবে, জাস্ট এই জায়গাটা হচ্ছে NH2 হবে। তো এটা কি বলেন তো, অ্যানিলিন না? অ্যানিলিনেরও 4 অবস্থান সক্রিয়, মাধ্যম কি ক্ষারীয় হবে? মাধ্যম, এটা অ্যানিলিন তো ক্ষারধর্মী, মাধ্যম তাহলে কি হবে? অম্লীয় হবে। আর এখানে যায় কি হবে? NH2 হবে। তার মানে এই নামটা কিন্তু 4 হাইড্রক্সি অ্যাজোনা, 4 অ্যামিনো অ্যাজোবেক যৌগ, 4 অ্যামিনো অ্যাজো যৌগ তৈরি করেছে। বর্ণ কিন্তু কমলা হবে না, বর্ণ হবে হচ্ছে হলুদ। তাহলে হলুদ বর্ণ, তো হলুদ বর্ণের কি হয়েছে? 4 হাইড্রক্সি অ্যাজো, 4 অ্যামিনো অ্যাজো যৌগ তৈরি করেছে, 4 অ্যামিনো অ্যাজো যৌগ গঠন করেছে। এটাও আমার যৌগায়ন বিক্রিয়ার একটা উদাহরণ।